যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না, বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে আহ সরোয়ার্দী উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ট্যাম্প ছিল, ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো। ওখানে করে হলে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। বাসায় নয়। পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা, নিয়ে আসা। তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো, যেমন মুজিবের বাসা, সানিয়াবাতের বাসা, রেডিও স্টেশন, শেখ বনির বাসা, এই কয়টা টার্গেট। কারণ আমাদের যে সীমিত সৈন্য সংখ্যা, এর বেশি আমরা টার্গেট দিতে পারিনি। হয়তো আরো টার্গেট নেওয়া যাইতো, আরো পলিটিক্যাল এলিমেন্টের যাওয়া যেত, কিন্তু এর বেশি আমরা নিতে পারিনি। অতএব টার্গেট কাটছাট করে এই 4-5টা নেওয়া হলো। তো প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি ডালিমকে। তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে, সে ওখানে যেতে চায় না। তার অন্য কোনো কারণ থাকতে পারে, আমি জানি না। সে একটু অপারগতা দেখা দিল, কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট, এই জন্যই ফারুক কিন্তু ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল। আরেকটা কারণ হলো, মুজিবের বাসায় যে গার্ড, মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল, মুজিবের বাসায় যে গার্ড ছিল, সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির, কুমিল্লা থেকে আসছে। সে আর্টিলারির লোকজন, যারা ডালিমের ইউনিট, ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে। অতএব ওরা ডালিমকে চিনে, ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে আমাদের পক্ষে নিতে পারবে। এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল। কিন্তু ডালিম অপারগতা বললো যে না, আমার ওখানে একটু অসুবিধা আছে, আমি যেতে পারবো না। আরো অনেক আছে, আমি ওদের ডিটেল যেতে পারি না। তখন নেক্সট পরবর্তী হলো হুদা, মেজর হুদা ছিল। হুদাও ফার্স্ট বেঙ্গল আর্টিলারিতে ছিল, ফার্স্ট আর্টিলারির অ্যাডজুটেন্ট ছিল, সেও খুব পপুলার অফিসার। তখন হুদাকে বললো, হুদা রাজি হলো, ঠিক আছে আমি যাব। কারণ ফার্স্ট আর্টিলারি একজনকে ওখানে দেওয়ার কারণ হলো যে সামনে যে আর্টিলারি লোকজন গার্ডে আছে, যাতে তাদেরকে নিজেদের পক্ষে নেওয়া যায়, দ্যাট ওয়াজ দ্য মেইন ইন্টারেস্ট। তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হলো। হুদা গেল, হুদার সাথে আরো 2-1 অফিসার ছিল। তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে, সেরনিয়াবাতের বাসার আশেপাশে রেডিও স্টেশন, ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য, ডালিমের আন্ডারে আবার 2টা গ্রুপ ছিল। একটা ছিল ওই মিন্টু রোড এরিয়াতে, পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়াবাতের বাসায়, আর হলো রেডিও স্টেশন এই এরিয়াতে। আর ওভারঅল দায়িত্ব ছিল ডালিম। তো আমাদেরকে ব্রিফ করা হলো। ব্রিফ করা হওয়ার পরে ফারুক একটা ছোট্ট বক্তৃতা দিল। ফারুকও খুব একটা ভালো বাংলা বলতে পারে না, কেউ যতটুকু পারে ওদের বক্তৃতা দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে, এটা আমরা সহ্য করতে পারি না, আজকে আমাদের এটা কিছু করতে হবে, এবং সবাই এখন রয়েছে, আমরা আছি। তারপরে সবাইকে হাতিয়ে টাতিয়ে দেওয়া হলো। আমার ইউনিফর্ম ছিল না, মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল, কাঁধে র্যাঙ্ক ছিল কিনা আমি জানি না, ওটা পড়লাম। তারপরে আমরা সব রেডি টেডি হয়ে, অনেক কাহিনী আছে, অত লম্বা চড়া কাহিনীতে আমি যেতে চাই না। তো আমার মনে হয় 4টার দিকে এমনি আমরা ওই এয়ারপোর্টে ঘন্টাখানিক আমরা সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করেছি আমরা। আমাদের মনে হয় মুভের সময় ছিল 3টা বাজে, আমরা অলরেডি ডিলে হয়ে গেছি। আমরা 4টার দিকে রওনা দিছি সবাই। সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে, তারপরে আমরা ট্রাকের মধ্যে, আমার আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো, রেডিও স্টেশন 2টা ট্রাক দেওয়া হলো। তার মধ্যে একটা ট্রাকের ভিতরে 30-40 জন লোক করে ওরা ঠাসাঠাসি ভাবে ছিল, এবং এই ট্রাকগুলো মোস্টলি 2 ফিল্ডের এবং ফার্স্ট লান্সারদের। তারপরে শাহরিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে, মেজর শাহরিয়ার ছিল, শাহরিয়ার আন্ডারও 2-3 ট্রাক ছিল। তো সামনে ছিল ডালিম। আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম। পেছনে পেছনে ট্যাঙ্ক গুলো আসলো একটা একটা করে। অনেক কাহিনী আছে, এটা আমার ডিটেল যেতে চাই না। আবার কোনো বাধা বিপত্তি আমরা পাই নাই। আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে, কিন্তু কিছু হয় নাই। কারণ সবাই একটু আশ্চর্য যে এটা কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। আরেকটা জিনিস হলো, সেদিন
ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি একটা মানে অনুষ্ঠান আছে, ছাত্রলীগের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন এক্সাক্ট কনভোকেশন কিছু যাওয়ার কথা। তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে। তা আমরাও গেলাম। আমাদের সামনে ছিল ডালিম, ডালিমের পেছনে তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহরিয়ারের 2টা ট্রাক লোকজন তার দায়িত্বে, তারপরে 2টা ট্রাকের দায়িত্বে আমি ছিলাম। তো আমাদের টার্গেট, প্রত্যেকের টার্গেট টার্গেট আলাদা বলা আছে। তারপর বাকিরা ট্যাঙ্ক গুলো তাদের দায়িত্ব দেওয়া হলো, কেউ এয়ারপোর্টে, কেউ মানে সেই ইয়েতে কি জানে বলে মিরপুর রোডের ওদিকে, কেউ বঙ্গভবনের ওদিকে, তারপরে কেউ আহ আহ জয়দেবপুর রাস্তা ওটা কি মানে এয়ারপোর্টের রাস্তার ওদিকে, ঢাকা ময়মনসিংহ রোড ওদিকে স্থাপন করা হলো। অত ডিটেল ওগুলো আমি তখন জানতাম না। আর শহরের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক পজিশনে জন্য পাঠানো হলো, কিন্তু ট্যাঙ্ক পরে আসছে। আগে আমরাই ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম। তখন মনে হয় ভোর, তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না, আমরা তো ঘড়ি ধরে এসব করতে পারতাম না, সময় জ্ঞান খুব একটা ছিল না, তখন অন্ধকার ছিল। অন্ধকারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। তারপরে যখন মিন্টু রোডের ওখানে মানে আমাদের প্রথম টার্গেটের কাছে আসার সময় প্রথম মনে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল, যে শাহরিয়ারের আন্ডারে যে ট্রাক ছিল একটু খারাপ হয়ে গেল, কারণ লোকজন ওটাকে ধাক্কা ধাক্কা দিয়েছে। ওটা কাছে টার্গেটের কাছে চেষ্টা করা হলো। আমার ট্রাক যখন আসলো আমি আমার লোকদেরকেও বললাম যে যাই ওদেরকে হেল্প করো। কিছুক্ষণ পরে হেল্প করে 5-10 মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না। আমি আবার এদিকে আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে। অতএব আমি ডালিমকে বললাম আমি আমার টার্গেটে চলে যাই, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। ডালিম বলে যা তুমি চলে যাও। তো ওই 7-এর মধ্যে 2 ট্রাকে যা পাইছি 2 ট্রাকের মধ্যে ভরায় আমি আবার ডান দিকে টার্ন করে রেডিও স্টেশন দিকে চলে গেছি। এর মধ্যে শাহরিয়ারের লোকজন এবং আমার লোকজনের মধ্যে কিছু একটা মিক্স হয়ে যেতে পারে, এরা সবাই কিন্তু আর্টিলারির লোকজন। তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশন গেলাম 2টা ট্রাকে। আমার আগে ইনস্ট্রাকশন ছিল প্রথম ট্রাক লোকজন মানে 20-30 জন লোকজন যারা আছে, প্রথমে তারা পুরা রেডিও স্টেশনে ঘেরাও করে নিবে। দ্বিতীয় ট্রাকে তারা আমার সাথে থাকবে, আমরা ভিতরে যাব। তো আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং ওয়াজ ভেরি স্পিডি, মানে সময় নষ্ট করে না। অলরেডি আমরা সময় নষ্ট করছি এয়ারপোর্টে, এখন আমাদের সময় নষ্ট করার সময় নাই। তারপরে অলরেডি আলো এসে যেতেছে। আমরা যখন রেডিও স্টেশনে যাই আমার মনে আছে অলরেডি আলো দেখা যাইতেছে লোকজন। আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম তখন ওখানে এমওডিসি বা পুলিশের কিছু গার্ড ছিল 7-8 জন। ওরা তো অ্যাকচুয়ালি ভয়, মিলিটারি দেখে ভয়ে কেঁপে গেছে। আমি ওদেরকে যাবেন, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, মিলিটারি হ্যাজ টেকেন ওভার। ওদের থেকে হাতিয়ার গুলো আমার একজনকে বললাম হাতিয়ার গুলো নিয়ে নাম, ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসা রাখলাম। ওরা তো একবারে অ্যাকচুয়ালি খুব ভয় কাঁপতেছিল যে তোমাদের কোনো চিন্তার কারণ নাই, তোমরা আরামে বসে থাকো। সামনে একজন গার্ড রাখে দিলাম। তো আমার লোকজন দিয়ে আমি ভিতরে গেলাম। ভিতরে যায় ওই তখন ভোরবেলা তো রেডিও স্টেশন তখন মানে 6:30টার দিকে খোলে, এর আগে কিন্তু খোলে না। কিন্তু স্কেলেটন কিছু লোকজন ছিল, 2-4 জন টেকনিশিয়ান, বেশি লোকজনও ছিল না। তো ওরাও প্রথম একটু ঘাবড়ে গেল। তো ওদেরকে আমি এক্সপ্লেন করলাম যে মিলিটারি হ্যাজ টেকেন ওভার, আর্মি হ্যাজ টেকেন ওভার, আপনাদের কোনো চিন্তা নাই, আমরা রেডিও স্টেশনে একটু সব দেখতে করতেছি। ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল, সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্য আমাকে কল করলো। আমি বললাম আমি রেডিও স্টেশন যাবো, যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা। ওই রুমে আমাকে নিয়ে গেল। আর আমার একজন সুবিধা ছিল, ওদেরকে বললাম আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসে রাখেন, কেউ যেন কোনো যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে। তখন আমরা জানতাম না তো কে কি, কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক। কিন্তু তখনও বুঝতে পারি না যে হয়তো কিছু বিপরীত শক্তিও থাকতে পারে। আমরা বললাম সব জায়গায় লোক লাগাই দেন, কেউ যেন কোনো রকম ক্ষতি করতে চেষ্টা না করে। হয় না ইনশাল্লাহ। তারা আমি ওখানে গেলাম, চেক করতেছি ব্রডকাস্টিং এর সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং যে একজন টেকনিশিয়ান ছিল ইয়াং, মানে হি ইজ ভেরি হেল্পফুল, সে দেখাই দিতেছিল। তো এমন এক পর্যায়ে আমার এক সুবিধা দৌড়ায় আসে, বললো যে স্যার রক্ষী বাহিনী। আমি তো একটু ঘাবড়াই গেলাম, কি বাবা রক্ষী বাহিনী আক্রমণ করলো নাকি? কারণ রক্ষী বাহিনী একটা ট্রাক যাইতেছিল, আমরা তাকে মানে ঘেরাও করে রেখে দিছি। ভালো করছো। আমি বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম যে রক্ষী বাহিনীর লোকের একটু ভীত সন্ত্রস্ত ছিল। তাদের মানে একটা অ্যাকচুয়ালি ট্রাক না, একটা হাফ ট্রাকের মতো
বাইরে মনে হয় মানে গোটা 15-20 লোক হবে, আর সামনে একজন সুবেদার। সুবেদার সাহেবকে আমি নামতে বললে আমি ওকে বললাম, পরিচয় দিলাম যে আর্মি হ্যাজ টেকেন ওভার, এভরিথিং ইজ আন্ডার আর্মি কন্ট্রোল, আপনারা কিন্তু আমাদের সাথে আসেন। তো সে বললো যে স্যার আপনাদের সামনে ভয় বললো যে না, আমরা সাথে আছি। তখন আমি বললাম যে আপনার লোকদেরকে বলেন হাতিয়ার গুলা গাড়িতে রেখে নিচে নামে আসতে। ওরা সবাই নিচে নামে আসলো। আমার হাবিলদার আরো আমার সাথে লোকজন আছে, তারাও এগুলা দেখাশোনা করলো। তারা এসব লোকজন চতুর্দিকে মানে স্যার রক্ষী বাহিনীর লোকজন তো মানে শেখ মুজিবের মানে ইয়ে ছিল, ইয়েস, শেখ তারা মুজিবের। তারা যখন শুনলো যে আপনারা করেছেন, মানে তাদের প্রতিক্রিয়া কি ছিল? তারা কি কোনো উত্তেজিত হয় নাই বা আপনাদের? সেটা আমি একটু পরে আসতেছি ওদের প্রতিক্রিয়াটা। কিন্তু প্রথম চতুর্দিকে মিলিটারি দেখে ওই একটা ট্রাকের হাফ ট্রাকের লোকজন তারা কোনো কিছু করে, বরং আমি তো বললাম যে ওই সুবেদার দেখলাম যে আমার কথা মতো মানে ওদেরকে লোকজনকে নামায় আর আমাদের একজন হাবলদারকে দিয়ে বললাম যে যেই রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হলো, একটু গার্ড বাড়ায় দিলাম। আর ওদের যে হাতিয়ার টাতিয়ার আছে হাতিয়ার গুলা ওরা নিজে নিয়ে নিলাম। তখন ওই সুবেদারকে আমি বললাম যে আপনাদের কোনো অসুবিধা নাই, লোকজনকে বললাম কোনো অসুবিধা নাই, আপনারা আরাম থাকেন। কোনো, কারণ রক্ষী বাহিনী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল, এই জন্য আমি সুবেদার সাহেবকে বললাম কোন রকমের গন্ডগোল চেষ্টা করবেন না, চতুর্দিকে কিন্তু আর্মি আছে। বাই দ্যাট টাইম ট্যাঙ্কও দুই একটা আমাদের চারিদিকে আসে গেছে, অতএব তারা সে বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই। তার দুপুরবেলা যখন কারফিউ উঠানো হয় তখন এদেরকে আমি ছেড়ে দিছি, রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিচ্ছে। যাওয়ার আগে সে রক্ষী বাহিনীর সুবেদার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে, স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন, কারণ আপনারা যদি এটা না করতেন কদিন পরে লোকরাই আমাদেরকে বাইরে ফেলতো, ধরে ধরে আমাদেরকে ফেলতো। এখানে একটা ছোট্ট একটা কাহিনী বলি। আমি চিটাগংয়ে ছিলাম 73-74-এ। তখন একদিন আমি 22 বসতাম, ক্যান্টনমেন্টে 22 বসতাম রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি, দেখি যে অনেক বিরাট প্রসেশন কয়েকটা ট্রাকের মধ্যেও মানে পরে জানলাম যে এরা জাসদের লোকজন, স্লোগান দিয়া যাইতেছে পথে দিয়ে, একটা দুইটা রক্ষী ধরো, সকাল বিকাল নাস্তা করো, মানে স্লোগান দিয়ে যাইতেছে। অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা, তারা সেসব আকাম কুকাম করতেছে, খুন খারাপি করছে, এগুলা অজানা নয়, সবাই জানে তারা কি করতেছে। এবং রক্ষী বাহিনীটা ছিল একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার শেখ মুজিব, ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলা তার কার্যক্রম পরিচালনা করা হইতো। এবং শোনা যায়, আমি ডাইরেক্টলি জানি না, তোফায়েল নাকি এগুলো সব মানে করতো আর কি। অতএব এই রক্ষী বাহিনী এসব মানে পলিটিক্যাল, আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল কাজকর্ম করত। তো আমি যখন ওদেরকে রিলিজ করলাম, ওই সুবেদার আমাকে জড়ায় ধরে সেলিউট দিয়ে বলে, স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন, কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মারা ফেলতো, না হইলে এরকম অবস্থা আপনারা যেভাবে করেছেন। যাই হোক, সে কাহিনী এখনো বলতেছেন। তারপরে আমি গেলাম, আমার ওই রেডিও চেক করতেছে সবকিছু ঠিক আছে কিনা। এমন সময় মনে হয় তখন 4:30, আমি টেস্ট করার জন্য ঠিক আছে কিনা আমি নিজে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম আর কি, আমার নিজের নামে। আমি মেজর রাশেদ বলছি, দেশ সামরিক বাহিনী কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে, এসব কিছু একটা বললাম আর কি। লোকজনকে বললাম আপনারা আমাদেরকে মানে আমাদের সহযোগিতা করবেন আশা করি। এমন সময় আমার পিছনে ছিল ক্যাপ্টেন মোস্তফা, সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করছে, স্যার আমি একটু বলবো। ঠিক আছে, ওকে আমি মাইক্রোফোন দিলাম, বলবো। সেও একবার হাত পা ছড়ায় একেবারে খুব মানে এক্সাইটেড হইয়া সবার ঈদ মোবারক স্যার, একবারে মানে শেখ মুজিবরে গালি গালাজ দিয়া একবারে হাত পা ছড়ায় খুব চিল্লাচিল্লি করে মানে গালি গালাজ দিয়া বলতেছিল। এমন সময় পিছনে থেকে একজন টেকনিশিয়ান আসে বললো যে স্যার আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না, এটা ওই মানে রেডিও স্টেশনের আশেপাশে 2-4 মাইলের বাইরে যাচ্ছে না, কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাকালীতে ওটা কিন্তু এখনো বন্ধ, ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না। তখন আমি বললাম যে তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে। সে আবার পরক্ষণে এসে বলেছে স্যার ওটা অলরেডি খোলা হয়ে গেছে, কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজের থেকেই মানে ওটা খুলে দিছে, বুঝছে যে এখন একটা ব্রডকাস্ট আসবে, অতএব ওটা অলরেডি খোলা আছে। অতএব আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার, এটা ওই
ইয়ের রেডিও স্টেশন আশেপাশে ধানমন্ডি এই অঞ্চলে কিছু অঞ্চলের বাইরে যায় নাই, পরবর্তী শুনে গেছে, পরবর্তী পর্যায়ে শুনেছি যে কেউ কেউ শুনেছে, অনেকে শুনে নাই। তারপরে 15-20 মিনিট পরে 6:30টার দিকে মনে হয় তখন ডালিম আসলো। ডালিম হন্তদন্ত ঘামাইতে ঘামাইতে আসে একেবারে জিপের থেকে লাফ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসলো। একেবারে সে তো খুশি দিয়ে ঘামাইতেছে, কারণ তখন অগাস্ট মাস তো, হাত আঙুল দিয়ে উঠায় বলছে উই হ্যাভ ডান ইট। এবার আমাকে জড়ায় ধরে বললো যে উই হ্যাভ ডান ইট, উই হ্যাভ ডান ইট। তো আমি বুঝলাম যে মিস্টার সাকসেসফুল, অর্থাৎ ডালিম এখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে, হয়তো মুজিবের বাসায় গেছিল, যা জানছে যে দ্য টার্গেট হ্যাজ বিন ইউটিলাইজড। তারপর অন্যান্য যেসব টার্গেট ছিল সেই অঞ্চলে এমনিও রেডিও স্টেশন, মিন্টু রোড এরিয়া, সানিয়াবাতের বাসা, এসব পুরো এরিয়ার দায়িত্ব, ওভারঅল দায়িত্ব তার ছিল। আচ্ছা, টার্গেট মানে কি? মানে আপনাদের কি এই মানে পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি? পরিকল্পনাটা কি ছিল? টার্গেট বলতে আমি বলি এটা আর্মির ভাষা হইলো আমাদেরকে কোথায় কোথায় কার কি দায়িত্ব সেটাই। যেমন মুজিবের বাসা একটা, সানিয়াবাতের বাসা একটা, শেখ মুনির বাসা একটা, রেডিও স্টেশন একটা। না, কিন্তু আগের দিন বিকেল থেকে এই যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন, এই পরিকল্পনায় সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে, এই ধরনের কোনো পরিকল্পনা ছিল কিনা? না, এরকম কোনো পরিকল্পনা হয় নাই। এক্স্যাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো ওরকম ধরনের ব্রিফিং করা হয়নি। সময় আমাদের কাছে ছিল না, উই র্যান আউট অফ টাইম। কারণ 1 ঘন্টা 2 ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি 16 বেঙ্গলের অপেক্ষায়, 16 বেঙ্গল আসে নাই। অতএব আমাদের কাছে সময় ছিল না। ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে তার লান্সারের ওখানে, অতটুকু, অত ডিটেল বলে নাই। সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেল বলবে, আমি অত ডিটেলে যেতে চাই না। মুজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে। আরেকটা জিনিস হলো কি, আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না, অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে, আমি অত জানি না। তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে। এই ইন্টারভিউটা কিন্তু 15-20 বছর আগে রেকর্ড করা, এটা রিসেন্টলি রিলিজ হয়েছে। রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না, বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে সরওয়ার্দী উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল, ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো। ওখানে করে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ওয়াজ দি প্ল্যান, বাসায় নয়। এটা হলো রশিদের কথা। এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার, তারা ডিটেল জানে। অতএব রশিদ যদি এটা বলে থাকে এটাও সত্য হতে পারে। যাই হোক, আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল। তবে জানতেন না ওই পর্যন্ত? তখনও জানতাম না, আর আমি ওখানে তো ছিলামই না। অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল। আর ওখানে ওই মেজর হুদা ছিল, মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে, তার বইতে আছে। সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই বই যেটা আমি লিখেছি, দেখা যায় কিনা, মানে 1975 আগস্ট বিপ্লবে না বলার কথা রাশেদ চৌধুরী, এটা আমি বই লিখছি। এই বই থেকে আমি, এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে, আরো অনেক কিছু আছে। আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে। তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা 3 ট্রাক ছিল সৈন্য সামন্ত, মোস্টলি দেয়ার ফ্রম লান্সার্স, মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন, মানে হুদার আন্ডারে। তারপরে হুদার সাথে আরো মনে হয় অফিসার ছিল। হয়তো একজনের দায়িত্ব ছিল ওই 32 নম্বরের মেন রোডের থেকে ব্যারিকেড করা 2 মাথায়, আর তার সাথে অন্যান্য অফিসার ছিল। তার কথা মতো যেটা সে বললো। আচ্ছা, তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা একটু শেষ করি। তারপরে রেডিও স্টেশনে কিছু পরে ডালিম আসলো, আসলে আমার জিজ্ঞেস করে সব ঠিক আছে না, আমি এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন। রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল, দে আর ভেরি হেল্পফুল। তারা আমাদেরকে সাহায্য করতেছে, কোথায় কি করতে, মানে সুইচ কোথায় কি করতে হবে বলছে। তো প্রথমেই ডালিম হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই
উত্তেজিত ভাবে বলা শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার দি কন্ট্রোল, শেখ মুজিব, আমার মনে হয় শেখ মুজিবকে হত্যা করেছে, এটাও সে ব্যবহার করেছে। আর ও দেশে কারফিউ মার্শাল ল, লোকজনকে বলছে আপনারা আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন, কেউ ঘর থেকে বাইর হবেন না। তো প্রথম এসব কথাটা একটু খাপছাড়া ছিল। তখন আমি বললাম যে স্যার, আমার মনে হয় এরকম ভাবে না বলে লেটস রাইট ইট ডাউন, রেকর্ডেড, দেখে দেখে পড়ুন। তখন অনেকে বলে ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও। তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম, এই একটা প্যারা, বেশি বড় না, এটা লিখে দিলাম, যেটা যা হয়েছে ঘটনা। তবে হত্যা শব্দটা আমি মনে হয় ব্যবহার করি নাই। তো ডালিম মনে হয় ওটা নিজের থেকে পরে বলেছে। আর যেসব সেই মানে ডালিমের স্টেটমেন্টেই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে। মিনওয়াইল সরকার কবির উদ্দিনকে সবাই চিনে, সরকার কবির উদ্দিন আসলো, ওই তার ডিউটি ছিল, সে আসলো তাড়াতাড়ি, তাকে এনে আমরা ওখানে বসে কমেন্ট্রি দেওয়ালাম আর কি। ডালিমের বক্তৃতার মাঝে মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিল, কারণ সরকার কবির উদ্দিনের গলা সবাই চিনে। অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক, এটাই বোঝানোর জন্য যে কারণ ডালিমকে লোকে চিনে না, রাশেদকে লোকে চেনে না, আমরা কি বলছি লোকে চিনে না, কিন্তু সরকার কবির উদ্দিনকে লোকে চিনে, তার বক্তব্য লোকে জানে। এই জন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতাম এরকম। এটা চলতে লাগলো, মানে ঘন্টাখানিক চলার পরে যখন খন্দকার মোশতাক আসলো, আসার পরে খন্দকার মোশতাক স্টপড ইট। বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নোন। এটা হলো মানে রেডিও স্টেশনের কাহিনী। 8টা সাড়ে 8টার দিকে মনে হয় রশিদ খন্দকার মোশতাককে নিয়ে আসলেন, খন্দকার মোশতাক সাদা পোশাকে, মানে প্রিন্স কোট পরে, সাদা টুপি পরে আসলো। খন্দকার মানে ইয়ে রশিদ তো বেশ লম্বা চড়া, 6 ফুটের উপরে লম্বা, আর খন্দকার মোশতাক একটু ছোট, মানে তার অর্ধেক। যাই হোক নিয়ে আসছে। তো মানে ডালিমা বা আমরা দুজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ড অব অনারের বন্দোবস্ত করলাম। আমাদের কাছে যা সৈন্য সামন্ত হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে, ছোট চত্বরে একটা গার্ড অব অনার দেওয়ার বন্দোবস্ত করলাম। আফটার অল হি ইজ দি নিউ প্রেসিডেন্ট। তারপরে দিলাম, উনি মানে সবার সাথে হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো, তো দেশের সূর্য সন্তান, সাপোর্ট করেছো, মানে সঙ্গে একটা মুক্তি। উনি ভিতরে একটা রুমে ওনার জন্য তৈরি করা হতো, ওখানে চলে গেল। তারপরে থেকেই রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার, ওখানে সবাই আসলো, ওখানে সবকিছু হলো। এখন মুজিবের বাসভবনে কি হলো, কারণ আমি ওখানে ছিলাম, আমি ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম না, এসব সব আমার পরবর্তী পর্যায়ে সব কালেক্টেড কাহিনী। সেটা হলো ওই বজলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে, সেটা আছে স্টেটমেন্টটা। সেই স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামন্ত নিয়ে তখনও ভোর হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই, দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে, বিকজ হিজ ফার্স্ট ডিউটি ওয়াজ সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের, সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের, ফার্স্ট বেঙ্গল আর্টিলারি থেকে আসছে, কুমিল্লার থেকে। তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক এক মাসে এই গার্ড ডিউটি করবে। সেটা মুজিবের বাসা, বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে থাকে। তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি। এই আর্টিলারির কমান্ডার ডালিম ছিল এককালে, আগে পাশা ছিল, তারপর ডালিম। আর ওই ইউনিটের অ্যাডজুটেন্ট ছিল বজলুল হুদা। এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার, সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে। তো ওদেরকে দূরে থামাইয়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল। তখন তারা রেডি হচ্ছিল রেভেলি করতে। রেভেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয়, ওতে বিগল বাজায়, ওটা কয় ফ্ল্যাগ, ওই রেডি হইতেছিল প্লাটুন খানিক লোকজন। তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে, এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনীর থেকে, যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে। সে বলেছে সে ওখানে যায়, ও হুদা সুবেদারের সাথে কথা বললো, ওরা সবাই হুদাকে চিনেই তাকে বললো। তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার, এখন আমরা এখানে আসছি, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার, মুজিবকে অ্যারেস্ট করতে আসছি, এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা। এক বাক্যে সবাই বললো স্যার আমরা আছি আপনাদের সাথে। তো হুদাকে বললো যে ঠিক আছে আপনার রেডি থাকুন, কিন্তু কেউ যেন মানে এখনো 32 নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে, এটা আমরা দেখে লাগবে। কিন্তু এই হুদা
বলেছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো, সেগুলো ঠিক করে আসি। মিনওয়াইল ওই লান্সারের লোকজন আয়সা তারা ভিতরে, ঘরের ভিতরে ঢোকার জন্য মানে ইয়ে করতেছে। আর একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমর্শন সমস্যা শুনে উপরের থেকে শেখ কামাল, শেখ মুজিবের বড় ছেলে, তখন সে ক্যাপ্টেন কামাল, কিন্তু সে তার স্টেন গান না কেড়ে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে দোতলা থেকে নিচে আসছে। আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা, শেখ কামালের ওয়াইফ, সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে, মানে 32 নম্বরে মুজিবের বাসী, ওখান থেকে গোলাগুলি করছে। এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাহী মারা গেছে, আরো মনে হয় 2-1টা ওয়ান্ডেড হয়েছে, কারণ তখন অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে, মারা গেছে। এই এখন চোখের সামনে তাদের একজন সিপাহী মারা গেছে, এটা দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে। গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে? মানে বজলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা, এই দুজনের থেকে গোলাগুলি। শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল, গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে, মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে, আপনারা আমার সাথে আসেন, সেই গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি করছে, ওখান থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাহী মারা গেছে আর্টিলারির নিচে সামনে, অন্যরা খেপে গেছে। তখন একজন নাকি বলে উঠলো শালার গুষ্টি শুদ্ধ সেট করে দেয়। এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর, সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে, সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানার তরফ থেকে, উপরের থেকে, এবং ওই নিচে একজন লোক মারা গেছে, আরো হয়তো 2-1টা ওয়ান্ডেড হয়েছে। এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে শালার গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেয়। এবং ওই পর্যায়ে ওই আমার করলো করে এসে ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে। তো মিনওয়াইল হুদাও আসছে। এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না, তার বলছে যে ঘরের ভিতরে না যেতে, কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে। তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে। তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড। শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল, শেখ নাসেরও ছিল সেদিন বাসায়, আরো কিছু পুলিশ 2-1জন ওখানে হয়তো মারা পড়তে পারে। আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে। হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হিম টু ব্রিং শেখ মুজিব ডাউন, এবং তার সাথে তার কথা মতো মেজর মহিউদ্দিনও ছিল, তারা উপরে। আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলে হুদা, মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন, সিঁড়ি বয়ে নিচের দিকে আসতেছিলেন। যে মুহূর্তে তারা সিঁড়ি বয়ে নিচে আসতেছিলেন, অমন সময় উপর থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে। এই সময় শেখ জামাল, সেও ওই রুমে, শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি গালা শুরু করছে। এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাহী পড়ে গেছে, মানে ওয়ান্ডেড। আর গুলিগালা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনেই ডাক, শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল, এবং তারা ডাক করে বাঁচে গেছে গোলাগুলি শুরু করতে। আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লান্সারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে, তারা পাল্টা গুলি দিয়ে। এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক, লম্বা চড়া, আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো, নিচের থেকে গুলি করছে। and he fell down and streaming blood. এই হলো মানে হুদার। এই যে আমরা ওই যে মুহিত সম্ভবত এই যে মামলার আসামি, সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে, আমাকে বাঁচাও, সিনেমার মতো করে দৌড়ে এসেছে, তারপরে ওনার কোলে জড়িয়ে ধরেছে, উনি বলেছে না ওকে মেরো না। হ্যাঁ, তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো কি হয়েছিল? এটা ইলিয়াস, এটা নাটক।
তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে, বা মাওকা এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে? না, তার মানে কোল থেকে টেনে হেসড়ে নিয়ে আসা হয়েছে, মুহিতের কাছে এগুলা এনেছে, এগুলা কাহিনী বানানো হয়েছে, এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলো একটা মানে চিন্তা করার বিষয়। আর কিন্তু ঠিক 9-10 আছে, মানে বছরের তারা একটা তারা এক ছেলে জায়গাতেই কি থাকে তার স্যার, মা বাট আর মাও কি ছেড়ে দেবে সে না স্যার, বাচ্চাকে? বাট স্যার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন, মানে ওদেরকে কেন না, মারলো? এটা কেন সেটা আমি পরে আসতেছি। হুম, কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে, ওখান থেকে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্কে নাকি মারা হয়েছে, এগুলা কাহিনী বানানো হয়েছে। অত আমি জানি না, আমি ওখানে ছিলাম না, যাতে আমার মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল। শেখ মুজিব চলে আসলো, বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। শেখ মুজিব নিজে নিজে থেকে আসছে। প্রথম তো সে খালি গায়ে আসছিল, তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন। তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো, পাঞ্জাবি পরা ছিল, তার তাম্বাকু এসব দেওয়া হলো, ওখানে নিয়ে এলো। তাম্বাকু মনে হয় ইয়ে হুদা মনে নিজেই মনার পাইপ এবং তাম্বাকু নিলেন। নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি। কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরের থেকে শুরু হলো নিচের দিকে। তো জানালা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাহী অ্যাকর্ডিং টু বদরুদ্দা যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে, তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে 2-3টা গ্রেড জানালা দিয়ে ভিতরে ফালাই দিল। ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের বাসা সবাই একই রুমে, বাইরে কেউ নাই। বাইরে যারা ছিল ওরা সিপাহী টিপাহী, নিচে পুলিশ টুলি ওরা ছিল, শুধু শেখ নাসের ছিল নিচে, সে নাকি বাথরুমে পরে গুলি খাইছে, বাথরুম মারা গেছে। কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল। ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু, আমি জানি না কারণ দিস ইজ স্টেটমেন্ট ফ্রম হুদা, যে গ্রেনেড নিয়ে 2-3টা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। এই মানে রাসেল পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল, ওখানেই ছিল, এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায়। রাসেল নিচে বসে নাই, অন্য কাউ, শুধু শেখ কামাল নিচে মারা গেছে, বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায়।